আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। টাউন হল মিটিং জাতীয়তাবাদী দলের পক্ষে সর্ববামে প্রথমে যিনি বসে আছেন জনাব এবাজ চৌধুরী, তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক জালালাবাদ অ্যাসোসিয়েশনের এবং বর্তমানে বিএনপি প্রবাস বিএনপির সাথে জড়িত আছেন। তারপরে তারই পাশে বিএনপির পক্ষ থেকে আরেকজন যিনি আছেন, আমি এদিক থেকে একই সাথে একই দলের দুজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব জিল্লুর রহমান সাহেব, উনি এক্স সেক্রেটারি যুক্তরাষ্ট্র বিএনপির, এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে যে দুজন অতিথি আমাদের সামনে আজকে এই আমাদের টাউন হল মিটিংয়ে সংযুক্ত হয়েছেন, তাদের মধ্য থেকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব জিল্লুর রহমানের পাশে জনাব সাইফুল ইসলাম রহিম, এবং আমাদের প্রবাসে অত্যন্ত পরিচিত যে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক স্টেট শাখার সাধারণ সম্পাদক জনাব শাহিন আজমল এখানে উপস্থিত আছেন, এবং আমাদের সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রবাসের দ্বিতীয় বৃহত্তম সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের জনাব মাননীয় সভাপতি জনাব বদরুল খান সাহেব আমাদের কাছে আসেন, আমার বাম পাশে তিনি আছেন। এবং আমাদের প্রবাসের আরেকটি রাজনৈতিক সংগঠন দেশের এবং প্রবাসের জাতীয়তাবাদী জাতীয় পার্টির জনাব আবু তালেব চৌধুরী চান্দু সাহেব আমার ডান পাশে আছেন, এখানে বসুন। এবং সংবাদপত্রের মিডিয়া পক্ষ থেকে যিনি আমাদের সাথে আজকে এখানে আমাদের সাথে যোগ দিয়েছেন, তিনিও আমাদের অত্যন্ত পরিচিত একটি সংবাদপত্র, আপনারা জানেন, বাংলা পত্রিকা, সাপ্তাহিক বাংলা পত্রিকা, এবং অদ্য নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব আবু তাহের সাহেব। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আজকে এই দর্শক শ্রোতার প্যানেলে যারা আছেন তাদের মধ্য থেকে সর্বপ্রথমে কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব একলিমুজ্জামান সাহেব, তিনি আমাদের সাথে আজকে এখানে যোগ দিয়েছেন, এবং তারই পাশে আমাদের এক অতিথি বাংলাদেশ থেকে এসেছেন জনাব কামরুজ্জামান চৌধুরী সাহেব, তিনি সাবেক চেয়ারম্যান শেওলা উপজেলা বিয়ানীবাজার উপজেলা শেওলার চেয়ারম্যান, আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন। এবং তারই পাশে বসে আছেন জনাব রুকনউদ্দিন সাহেব, উনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং এখানে একটি সংগঠন, প্রবাসের একটি সংগঠন সিকিউরিটি অফিস, তার চারজন পরিচালকের একজন ভাইস প্রেসিডেন্ট, এবং পাশে আরেকজন অতিথি আছেন, উনিও এই সিকিউরিটি অফিসের মেম্বার, এবং বাংলাদেশে তার নাম হলো মোহাম্মদ বেলাল হোসেন, উনি ব্রাক এনজিওর সাথে জড়িত ছিলেন বাংলাদেশে, এবং আরেকটি অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলেন, এবং এখানে সিকিউরিটি অফিসের মেম্বার। এবং শেষ যাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন জনাব শহীদ আহমেদ, উনিও সোয়া সিকিউরিটি অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্লাস ইন্সট্রাক্টর। আমাদের পরিচিতি পর্ব শেষ, এবার আমরা একে একে দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা প্রবাসে এখানে এসেছি, কিন্তু আমরা বাংলাদেশের ঘটমান পরিস্থিতি, রাজনীতি, সেটা নির্বাচন হোক, সেটা কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিস হোক, সেটা আমার পক্ষে হোক বিপক্ষে হোক, আমরা কিন্তু বাংলাদেশের সব রাজনীতিকে আমরা সবসময় নিউজের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, আমাদের টেলিভিশনের মাধ্যমে আমরা সার্বক্ষণ সেদিকে আমাদের দৃষ্টি আছে, আমরা দেখছি। সো বাংলাদেশে যে জাতীয় নির্বাচন, আপনারা জানেন যে সংবাদপত্রে, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক এবং প্রিন্ট মিডিয়া হোক, সংবাদপত্র খুললেই আমরা এখনও সেই জাতীয় নির্বাচনের রেশ আমরা কাটিয়ে উঠতে পারিনি, এখনও সেটা নিয়ে আলোচনা এবং প্রয়োজনা চলছে। তো আজকে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, আওয়ামী লীগ এবং বিএনপি এবং জাতীয় পার্টি, তারা সে সম্পর্কে আলোচনা করবেন, এবং এর উপরে আমাদের দর্শক শ্রোতার প্রশ্ন করবেন, প্লাস আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে থেকে যে অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন
তারাও তাদের কথা বলবেন, এবং এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকেও জিজ্ঞাসা করবেন, যাতে করে আমাদের এই মেসেজ এখান থেকে বহির্বিশ্বে আমরা পৌঁছে দিতে পারি, এবং এর মাধ্যমে একটা পৃথিবীর সব জায়গার বাংলাদেশি কমিউনিটির সাথে আমাদের নিউ ইয়র্ক কমিউনিটি একটা যুগ সাজেশ, একটা ব্রিজ, একটা সেতু আমরা যে বিভিন্ন আমাদের কর্মকাণ্ডের মধ্যে সাথে সামাজিক ও রাজনৈতিক জড়িয়ে যেতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আজকের এই টাউন হল মিটিংয়ের আয়োজন। তো আমি প্রথমে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমানকে আমি প্রশ্ন করব। আমার প্রশ্ন হলো, এখানে বর্তমানে প্রবাসে, প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন, প্রবাসে আমাদের বাংলাদেশের রাজনৈতিক এবং রাজনীতির প্রয়োজন আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ কাইয়ুম ভাই, থ্যাংক ইউ। আর আমার সাথে যারা আজকে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে সংক্ষিপ্তভাবে এটাই বলবো যে প্রবাসে রাজনীতির প্রয়োজন আছে, আমি এটা বিশ্বাস করি। যেহেতু আমি রাজনীতি করি, অনেকেই দ্বিমত পোষণ করবেন, খুব স্বাভাবিক ব্যাপার, বাট আমি বিশ্বাস করি রাজনীতির প্রয়োজন আছে। আর এর প্রমাণ আমরা অন্তত মুক্তিযুদ্ধের সময় যারা রাজনীতি করতেন তৎকালীন সময় তারাও দিয়েছেন, যে এই প্রবাস থেকে মুক্তিযুদ্ধের জন্য বিশেষ করে ইউরোপ অথবা আমেরিকা থেকে অনেকভাবেই সহযোগিতা করা হয়েছিল। মুক্তিযুদ্ধ রাজনীতি ছিল বলেই সেটা হয়েছিল। আমি খুব নিকট অতীতের কথা বলবো, যে যখন বাংলাদেশে একটি মঈন ফখরুদ্দিনের একটি সরকার চেপে বসলো, তখন এই যুক্তরাষ্ট্রের মাটিতে দেশে যখন রাজনীতি বাকরুদ্ধ ছিল, আমরা এখানে বিএনপি, আওয়ামী লীগ বা আরও যারা রয়েছে সবাই মিলেই আমরা কিন্তু এখান থেকে আন্দোলন করেছি, যার ফলশ্রুতিতে দেশে যারা কথা বলতে পারতো না তাদের সেই ভাষাটা আমরা এখান থেকে প্রকাশ করেছি, এবং গণতন্ত্রের জন্য সেটা সুফল বয়ে এনেছিল। কাজে প্রবাসী রাজনীতির প্রয়োজন আছে, তবে প্রবাসে মাঝে মাঝে রাজনীতি নোংরা পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের অনেকটা বলতে হবে দুঃখজনকভাবে যে আমাদের জাতিগতভাবে একটা রক্তের মধ্যে মিশে আছে কিছু জিনিস, সেটা চলে আসে। তারপরও এই প্রবাসের রাজনীতিটি আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি যারা করি আমরা এক প্রবাসে, দেশের থেকে আমরা আমাদের মানসিকতা অনেক ভিন্ন। এই জন্য বলবো যে আমরা এখানে বসে বিভিন্ন দলের রহিম ভাই, শাহিন, আজমল বা যারা চান্দু ভাই, আমরা সবাই একসাথে বসে চা খাই, আড্ডা মারি। আমাদের এই ব্যক্তিগত যে একটা সম্পর্ক, আমরা একজন প্রবাসী হিসেবে আমাদের যে একটা পারস্পরিক সম্পর্ক, একজনের আরেকজনের সুখে দুঃখে আমরা যাই। দেশে আমরা মানে ভিন্ন দলের মধ্যে তো দূরের কথা, অনেক সময় নিজের দলের মধ্যেও এই জিনিসটা আমরা পাই না। মারামারি করে, কমিটি নিয়ে মারামারি করে, একজন আসবে বন্দুক দিয়ে মেরে ফেলে। প্রবাসে অন্তত রাজনীতি আমরা করলেও আমাদের সেই পরিস্থিতি, পরিবেশ অনেক সুস্থ আছে, এবং আমি মনে করি দেশের রাজনীতিবিদরা আমাদের প্রবাসী বাংলাদেশি রাজনীতিবিদ থেকে অনেক কিছু শিখার রয়েছে, অন্তত ব্যবহারগত কারণে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি দর্শক শ্রোতার কাছে প্রশ্নের আগে একই প্রশ্ন আমি জনাব শাহিন আজমলকে করব। প্রবাসে বাংলাদেশি রাজনীতির প্রয়োজনীয়তার উপর আপনি যদি কিছু। ধন্যবাদ। আজকের এই টাউন হল মিটিংয়ের উপস্থাপক আটলান্টিক থেকে পদ্মার অনুষ্ঠানে কাজী কাইয়ুম সাহেব, উপস্থিত নিউ ইয়র্কে বসবাসকারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংবাদিক, উপস্থিত ভাই বোনেরা, এবং আজকের এই অনুষ্ঠান যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখছেন বা এই সম্প্রচার করা হচ্ছে,
এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার যে প্রশ্ন, বর্তমান বাংলাদেশের যে নির্বাচন কমিশনের আইন অনুসারে প্রবাসে কোনো রাজনৈতিক দলের কোনো শাখা থাকার কথা নয়, কিন্তু আমরা মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের যার যার বিশ্বাস, বাংলাদেশে যদি কোনো কেউ আমরা জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগের অনুসারী আছি, আমাদের প্রবাসে, বিশেষ করে বাংলাদেশের বাহিরে প্রবাসে বিশ্বে বসবাসকারী মধ্যে নিউ ইয়র্ক একটি বিশ্বের মধ্যে বিরাট জনগোষ্ঠী বসবাস করেন। এখানে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি বা যার আদর্শকে নিয়ে মানুষকে সেই চেতনায় বিশ্বাস করার জন্য, চেতনায় উজ্জীবিত করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে আমাদের কার্যক্রম থাকা উচিত। এবং আমি অনেক ক্ষেত্রে জিল্লু ভাই যেটা বলেছেন, এখানকার যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্রনেতা, ওনার বক্তব্যের অনেক ক্ষেত্রে আমি ওনার সাথে একমত পোষণ করছি। এবং আমরা এখানে যে প্রবাসে বসে যে উনি এই কথাটি আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি যে এখানে আমাদের মধ্যে জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের মধ্যে এবং ইভেন জাতি, ধর্ম, শ্রেণী, বর্ণ নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে আমরা সবাই একত্রিতভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে কাজ করছি। এবং এটা এইখান থেকে এই অনুষ্ঠানগুলো যেভাবে প্রচারিত যখন বাংলাদেশের মানুষ দেখতে পারবে, তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুন অনুপ্রেরণা সৃষ্টি হবে যে আমরা দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে ভালোবাসবো, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আমার দর্শক শ্রোতা প্যানেল থেকে এই প্রশ্ন আমরা তাদের কাছে রেখেছি, আপনারা উত্তর শুনেছেন। এর পর্যায়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনি হলেন জনাব বেলায়েত হোসেন, এবং আপনার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। উপস্থিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা, কর্মের সুবাদে ইউনাইটেড নেশনের পাশে আমার দীর্ঘদিন থাকা হয়েছে। সো আমি অনেকবার দেখেছি যখন বাংলাদেশ থেকে কোনো প্রাইম মিনিস্টার কিংবা বড় নেতা আসেন এখানে, আমরা অনেক রাজনৈতিক দল ওখানে গিয়ে বিভিন্ন ধরনের কালো পতাকা কিংবা বিভিন্ন কর্মসূচি আমরা দিয়ে থাকি। তো আজকে আমরা এই মিটিংয়ে সব রাজনৈতিক দলের নেতারা এক সারিতে বসতে পারছি, আল্লাহ তারা সৌভাগ্য দিয়েছেন। খুব সুন্দরভাবে আমাদের আলোচনাটা হচ্ছে। কিন্তু কেন ওই মিটিংটা আমরা কোনো, যদি রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন বাংলাদেশ থেকে, প্রাইম মিনিস্টার কিংবা রাষ্ট্রপতি, তাদেরকে আমরা ওইভাবে খুব নোংরাজনক, ন্যাক্কারজনক অভ্যর্থনা জানাই। কিন্তু আমার প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমার এই প্রশ্ন, আজকে এক সরকার ক্ষমতায় আছে, আগামী দিন আরেক সরকার আসবে, কিন্তু আমাদের এই কালচারটা, নোংরা কালচারটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তাই আপনাদের কাছে আমার এই একটা প্রশ্ন, আশা করি আমি সুযোগ পাবো। আমরা এখানে যুক্তরাষ্ট্রে থাকি এবং আমাদের সকলের কথা বলার অধিকার আছে। আমার মনে হয় রাজনৈতিক দল যারা আছেন, যারা এখানে কালো পতাকা বা পক্ষে বিপক্ষে করেন, তাদের এই ফ্রিডম অফ স্পিচের এই সুযোগটি নিয়েই তারা হয়তো করতে থাকেন। এবং এর উত্তরে যদি আরও কিছু বলতে চান, তাহলে আমি সাইফুল ইসলাম রহিমকে প্রশ্ন করবো। আপনি এই আমাদের প্রশ্নের উত্তর কি বলেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ইমাম কাজী এম এ কাইয়ুম, তার সাথে ধন্যবাদ রাখছি আজকে টাউন হল মিটিংয়ে যারা উপস্থিত হয়েছেন, রাজনৈতিক, সামাজিক
এবং ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সকল অতিথি এবং শুভাকাঙ্ক্ষী, প্রথমে আমি আপনাদের মাধ্যমে দেশ এবং প্রবাসের বাংলা ভাষাভাষী যারা এই প্রোগ্রাম দেখছেন এবং দেখবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তার সাথে সাথে আমি স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, যার জন্ম না হলে আজকে আমরা এই আমেরিকায় 12,000 মাইল দূরে আসতে পারতাম না। সেই চংটঙ্গি পাড়ার দামাল ছেলে, জাতির জনবন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা খুব সুন্দর প্রশ্ন করছেন। মুসলিম কথা হলো এটা খুব নোংরা কথা এবং নোংরা ভাবে আমরা এটা প্রদর্শন করে থাকি। আওয়ামী লীগ বলেন এবং বিএনপি বলেন, এটা আমাদের পরিহার করা একান্ত জাতির স্বার্থে, দেশের স্বার্থে, দলের উপরে দেশ, এটা করা আমাদের জন্য একান্ত পরিহার করা একান্ত প্রয়োজন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, জনাব জিল্লুর রহমান। আমি আপনার প্রশ্নটা খুবই সুন্দর এবং আমি মনে করি যে আপনার এই প্রশ্নটা শুধু আপনার না, অনেকের প্রশ্ন এটা। তো আমি বিশ্বাস করি যে এমন একদিন আসবে যখন আমরা আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা আসবেন দেশ থেকে, আমরা সবাই মিলে একসাথে স্বাগত জানাবো। এমন একদিন আসবে বিশ্বাস করি। আর জাতিসংঘের সামনে যে বিক্ষোভ হয়, এটা যে আমরা শুধু করি বিএনপি বা আওয়ামী লীগ করে তা না। জাতিসংঘ একটা প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের সব রাষ্ট্রের প্রধানরা আসেন এবং তাদের সেই রাষ্ট্রের কর্ণধার বা ক্ষমতা যারা আছেন তাদের সাথে দ্বিমত যারাই পোষণ করেন এখানে বসবাস করে, তারা সবাই সেখানে বিক্ষোভ করেন। এটা এভরিডে আপনি দেখবেন গেলে যেখানে অসংখ্য বিক্ষোভ হচ্ছে প্রত্যেক দেশে। তারই ধারাবাহিকতায় আমরাও করি, আমাদের দ্বিমত আমরা এখানে তুলে ধরি এবং তারপরেও আমাদের একটা বিশ্বাস যে ইনশাল্লাহ একদিন আসবে যেদিন আমরা এটা করতে হবে না করি, সেই দিনের অপেক্ষা থাকলাম। আমি সেই একই প্রশ্নটি আমাদের সংবাদপত্র এবং মিডিয়ার পক্ষ থেকে যিনি আজকে এসেছেন জনাব সভাপতি জনাব আবু তাহেরকে প্রশ্ন করব যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মকাণ্ড এবং আমাদের এখানে ওখানে দাঁড়িয়ে গিয়ে ঘেরাও বা পক্ষে বিপক্ষে সেটাকে আপনারা কিভাবে দেখেন? থ্যাংক ইউ জনাব ইমাম আব্দুল কাইয়ুম। প্রবাসে রাজনীতির প্রয়োজনীয়তা আছে কিনা সেটা মানে একটা একাডেমিক ডিসকাশনের বিষয় এবং এটা নিয়ে অনেক দিন থেকে আলোচনা হচ্ছে। রাজনীতি আসলে বেসিক প্রশ্নটা হয়েছে, অনেকে আলোচনা করেছেন এবং রাজনীতি তো খারাপ জিনিস, রাজনীতি হচ্ছে ভালো জিনিস। এখন ডিপেন্ড করে এটার ব্যবহারের উপর, যে আমি কীভাবে ব্যবহার করবো এটা। তো ব্যবহারের মধ্যে যদি এটা কেউ মিসইউজ করেন তো এটা ওই ব্যক্তির, আমার মনে হয় ব্যক্তির সমালোচনা করা যায়, কিন্তু রাজনীতি খারাপ এটা আমি বলবো না। রাজনীতি দেশে হোক প্রবাসে হোক রাজনীতির প্রয়োজন আছে এবং সারা পৃথিবী রাজনীতির দ্বারাই পরিচালিত হচ্ছে। তো রাজনীতি না থাকলে তো আর পৃথিবী চলবে না। আজকের যে মানে আমেরিকা বলেন আর বাংলাদেশে বলেন, সব জায়গায় তো রাজনীতিবিদ যারা তারাই তো রাষ্ট্র পরিচালনা করেন। সো রাজনীতি ইজ ফাইন, ইজ নট এ প্রবলেম। এটা এখন ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপটে আলোচনা হয়েছে, এটা আমি মনে করি যে এখানে জনাব জিল্লুর রহমান জিল্লুর সাহেব বা শাহিন নাজমুল সাহেব বা রহিম সাহেব যারা বলেছেন যে রাজনীতির প্রয়োজন আছে এবং আমাদের যে আমরা যদি ইতিহাসকে পর্যালোচনা করি, আমাদের অতীত ইতিহাস, তাহলে দেখা যায় যে যারা প্রবাসে ছিলেন, প্রবাসীরা বাংলাদেশের বিভিন্ন সময় যে যুগ সন্ধিক্ষণ, এই যুগ সন্ধিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1971-এ আমাদের যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে প্রবাসীদের যে ভূমিকা ছিল সেটা ছিল আরেক মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যেটা করেছেন, তারা প্রবাসে সেই যুদ্ধই করেছেন, আন্তর্জাতিক জনমত সংগঠন করেছেন। যখন বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে, প্রবাস থেকে যারা প্রবাসী রাজনীতিবিদ আছেন তারা সাংঘাতিক মানে শক্তিশালী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র যখন বিপন্ন হয়েছে বা কোনো সংকটের মুখোমুখি হয়েছে, তখন প্রবাসে আমাদের যারা রাজনীতি করেন তারা দেখা গেছে যে তারা জনমত সংগঠনে সাংঘাতিক মানে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তো এইসব বিবেচনা করলে প্রবাসে রাজনীতি খারাপই আমি বলবো না, এটার অনেক ইতিবাচক দিক আছে।
কিন্তু যে জিনিসটা নিয়ে যে জিনিসের মানে যে বিষয়ের জন্য রাজনীতি বাদ দিতে বলা হয় সেটা হচ্ছে যে গ্রুপিং, দলাদলি, কুন্দল, কলহ, মারামারি, পুলিশ ডাকাডাকি, এই বিষয়গুলি আসলে বেশি মানে সমস্যা আর কি। তো এখন এটা আমার দৃষ্টিতে যে এইটার জন্য এই প্রবাসে যারা রাজনীতি করেন তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। আপনি যদি পর্যালোচনা করেন তাহলে মনে করেন যে আওয়ামী লীগের মধ্যে 5টা গ্রুপ আছে এবং 5 গ্রুপ মারামারি করছে, যেখানে এটা পুলিশ ডাকাডাকি হচ্ছে। কিন্তু এই 5 গ্রুপের গ্রুপিংয়ের ব্যাপারটা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জানে, কিন্তু ওনারা এখানে হস্তক্ষেপ করবেন না। ওনারা সবাইকে শুধু এক কথাই বলবেন, হ্যাঁ সবাই মিলেমিশে কাজ করেন। কিন্তু ওই যে সভাপতি আছে তার কাছে উনি থাকবেন, সভাপতি উনি স্বীকৃতি দিয়েছেন, আবার সভাপতির বিরুদ্ধে যে বিরোধী গ্রুপ ওর কাছে গিয়ে উনি বক্তৃতা করবেন। তো এই যে একটা মানে হসপস অবস্থা, এই অবস্থাটার জন্য দায়ী আমি মনে করি আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সেম জিনিস বিএনপির মনে করেন কমিটি নাই দীর্ঘদিন থেকে। কেউ বললো যে আমি প্রেসিডেন্ট, এখন দেখা গেল কেন্দ্রীয় নেতা একজন আসে, তার সাথে আবার সংহতি প্রকাশ করছেন, বিরোধী যারা তার কাছে উনি গিয়ে আবার বক্তৃতা করছেন। তো এখন সাধারণ মানুষ যারা কর্মী এরা বিভ্রান্ত হয়ে যায় যে আমরা আসলে কোন দিকে যাব। তো আমার মনে হয় যে এই যে বিরোধ, কলহ কুন্দল যেটা, এটা কেন্দ্রকে সামলাতে হবে, যে ওনারাই সিদ্ধান্ত নিতে পারেন যে এটা কি ওনারা কন্টিনিউ করবেন না বন্ধ করে দেবেন। সো আমার দৃষ্টিতে যেটা যে প্রবাসের রাজনীতি ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যে স্টাইলে এখানে ওই রাজনীতির কোনো প্রয়োজন নেই। এখানে বাংলাদেশ যেমন 24 ঘন্টা রাজনীতি, কেউ এটা পেশা কারো, এই পেশার রাজনীতি এখানে সুযোগ নেই। আর একই সাথে আমি যেটা বলবো যে এখানে আমাদের দুটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে আমাদের নিউ জেনারেশন, যেমন ওনারা রাজনীতি করেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি করছেন, কিন্তু ওনার যে ছেলে বা মেয়ে যারা বড় হচ্ছে তারা কিন্তু এই দেশের ইয়েতেই আপনার মানে আবহাওয়া, এই দেশের পরিবেশ এটাই বড় হচ্ছে, এবং তারা হয়তো বাংলাদেশের রাজনীতি বুঝেও না। সো এখন আমাদের যে জিনিসটা, অনেকগুলো জিনিস চিন্তা করতে হবে। একটা জিনিস যে এদেরকে আমরা কোন দিকে ডিরেকশন দেবো, আমি কি আওয়ামী লীগের দিকে দেবো না বিএনপির দিকে দেবো, সে কোন দিকে যাচ্ছে না। সো আমার মনে হয় যে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের প্রেজেন্ট অ্যান্ড দি ফিউচারের ব্যাপারে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে হবে যে আলটিমেট ফিউচার, হোয়াট ইজ আওয়ার ফিউচার। আমি যদি এই দেশে থাকি তাহলে আমাকে রিপাবলিকান পার্টি অথবা ডেমোক্রেটিক পার্টির সাথেই অ্যালাইন হয়ে থাকতে হবে। সো দেশের রাজনীতি আপনি করেন, ঠিক আছে, অসুবিধা নেই। এর সাথে সাথে কমিউনিটি এবং আপনার প্রজন্ম এবং দেশকে যদি আপনি সার্ভিস দিতে চান, আমি মনে করি যে এই দেশের যে রাজনীতি, এই রাজনীতির সাথে আমাদেরকে মানে আরও বেশি ঘনিষ্ঠ হতে হবে, এবং এই কলহ কুন্দলের যে ব্যাপারটা, এটাকে যত বেশি মানে নিরসন করা যায়, যত বেশি কমিয়ে রাখা যায়, সেটা আমাদের কমিউনিটির জন্য ভালো, দেশের জন্য ভালো, এবং আপনার জেনারেশন বা আপনার প্রজন্মের জন্য ভালো। এটাই আমার মত। এ পর্যায়ে আমাদের দর্শক শ্রোতার কোনো যদি প্রশ্ন থাকে। মাননীয় টাউন হল মিটিংয়ের উদ্যোক্তা কাজী কাইয়ুম ভাই, আমি প্রবাসে রাজনীতিতে বলতে চাই সবাই ঐক্যের রাজনীতি করার জন্য আর কি, জাতির বৃহত্তর স্বার্থে যাতে রাজনীতি হয় আর কি। আমি কোনো পার্টিকে ডাইরেক্ট কোনো সাপোর্ট করি না, আমি বলতেছি আর কি যাতে কোনো ঐক্য কলহের না জড়াইয়া, যাতে দেশের উন্নতি হয়, দেশের মঙ্গল হয়, হ্যাঁ, দেশ যাতে সমৃদ্ধশালী হয়, উন্নত হয়, সেই প্রকার রাজনীতি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্মৃতি ভিডিও প্রোডাক্টস আপনার প্রিয় মুহূর্তগুলোকে আরো সজীব, আরো প্রাণবন্ত, আরো স্মৃতিময় করে তোলার জন্য আমাদের দক্ষ অভিজ্ঞ ফটোগ্রাফার ও ভিডিও ফটোগ্রাফারের সহযোগিতায় বিয়ে, জন্মদিন, যে কোনো ধরনের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানাদি সহ মডেলিং ও বিজ্ঞাপন নির্মাণের জন্য আমাদের সেবা গ্রহণ করুন। বিস্তারিত মোহাম্মদ আমজাদ হোসেন, টেলিফোন 347-542-0640।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের পাশে সামাজিক সংগঠনের যে আমাদের প্রবাসী একটি বৃহত্তম জালালাবাদ অ্যাসোসিয়েশন, জনাব বদরুল খান এখানে আছেন। আমি জনাব বদরুল খানের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি অবশ্যই আপনার জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভূমিকা তুলে ধরবেন। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি কোনো রাজনৈতিক দলে যুক্ত না হয়ে এই সামাজিক সংগঠনের যুক্ত হয়েছেন, এটাকে রাজনৈতিক দল এবং সামাজিক দল প্রবাসের এই দুটোকে আপনি কিভাবে দেখছেন, এবং দুটো দল থেকে আমাদের কমিটি বেশি বেনিফিট বা উপকৃত হবে কোনটি থেকে, সামাজিক দল থেকে নাকি রাজনৈতিক দল থেকে, যদি আপনি সংক্ষেপে। ধন্যবাদ। আজকে মৌলানা কাইম সাহেবের উদ্যোগে টাউন হল মিটিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠান যারা প্রবাসে এবং দেশে দেখছেন, আমি তাদেরকে জালালাবাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি জনাব কাইম সাহেবকে ওনার প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই। আমার এই প্রবাস জীবনের আজ 28-29 বছর অতিবাহিত হচ্ছে। আপনি অবশ্যই হয়তো জানেন আমি একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। এই প্রবাসে এবং দেশে থাকা অবস্থায় আমি একটা রাজনৈতিক সংগঠনে সক্রিয়ভাবে জড়িত ছিলাম, এবং এখানে আসার পরেও আজ অবধিও আমি সেই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি কোন সংগঠন? সেটি বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আমি এই বর্তমানে এই প্রবাসের আওয়ামী লীগ সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এবং জন্ম থেকে যতটি কমিটি হয়েছে আমি সবগুলি কমিটিতেই আমি ছিলাম। এবং আমি আসার পর থেকে আমি আমার বাড়ি বৃহত্তর সিলেটের বিয়ানীবাজার বাজারে চন্দ্রগ্রাম। আমি এখানে আসার পরে আমাদের বিয়ানীবাজার থানার একটা সামাজিক সংগঠনের জন্ম হয়েছে। আমি বলতে পারি যে এই প্রবাসের সর্বপ্রথম কোনো সামাজিক সংগঠন সেটা হবে বিয়ানীবাজার অ্যাসোসিয়েশন। আমি সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমি বিভিন্ন সময়ে সেই সংগঠনে নির্বাচিত প্রতিনিধি হয়ে আমি কাজ করেছি। এবং সেই ধারাবাহিকতায় এই প্রবাসের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকাইন, আমি প্রথমে আজকে ধন্যবাদ জানাই যে সমস্ত আমাদের মুরব্বিয়ান সুচিন্তিত মুরব্বীদের মতামতের ভিত্তিতে যে সংগঠনটির জন্ম হয়েছিল। আজকে এই সংগঠন এই প্রবাসে সাধারণ মানুষের সুখে দুঃখের সাথী হয়ে সব সময় কাজ করছে। এবং আমি পাশাপাশি আমি যে কথাটি আপনি বলেছিলেন যে রাজনৈতিক সংগঠন থাকা সত্ত্বেও কোনো আমি সামাজিক সংগঠন করছি, এটা আমরা সকলেই এটা স্বীকার করে নিব যে সামাজিক সংগঠনের মাধ্যমে এই প্রবাসে মানুষের দোরগোড়ায় যাওয়াটা খুব সুন্দরভাবে যাওয়া যায়। এই দৃষ্টিকোণ থেকে আপনারা সবই জানেন যে এই প্রবাসে আমরা যারা আছি অনেক লোক অনেক সময় সুবিধা অসুবিধা বুক করে যেটার ফেস করছে এদেশের সবকটি সামাজিক সংগঠন, এবং এই জালালাবাদ অ্যাসোসিয়েশন এই সবকটি সংগঠনের আমব্রেলা সংগঠন হিসাবে আপনারা জানলে খুশি হবেন যে এই সংগঠনের বর্তমানে যদি আজকে আমরা এই দেশটাকে মৃত্যুবরণ করার পরে অনেক লোকই আজকে দেশে তাদের লাশ ফাটাইতে চায় না, সবাই চায়, কারণ সময়ের বিবর্তনে আমাদের এখানে সবের আত্মীয় স্বজন বাড়ছে, ফ্যামিলি বাড়ছে, আমাদের পারিবারিক দিক দিয়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। সেই দিক দিয়া আমরা কেউ লাশ আজকে কালকে দেশে দিতে চাই না। সেই দিক দিয়া আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশনের বর্তমানে 100-ও অধিক কবরস্থান আমরা গ্রহণ করেছি, এবং সেটা ক্রমান্বয়ে সেটা ইউজ হয়েছে। এবং আমি আর একটি কথা না বললেই না হয়, এবং এই প্রবাসের সর্বপ্রথম যে সংগঠন দিয়ে আমার যাত্রা শুরু সেই প্রবাসের এই অন্যতম বিয়ানীবাজার সামাজিক সংগঠনেও কিন্তু এই প্রবাসে সর্বপ্রথম 100টি কবর কিনিয়া এই প্রবাসে ইতিহাস সৃষ্টি করেছিল, যে কোনো সংগঠনের পক্ষে এতগুলা কবর সেই সময়ে আজ থেকে 15 বছর আগে সেটা
কারো পক্ষে সম্ভব হয় না। এবং সেই সংগঠনের মাধ্যমে সেটাই সামাজিক সংগঠন হিসাবে মানুষের দোরগোড়ায় যাওয়ার সুযোগ হয়েছিল। সেই সংগঠনের সেই কবরস্থান থেকে আমরা অনেকগুলো সংগঠনের কাছে আমরা কবরস্থান বিক্রি করতে পেরেছি। এই সুযোগটা কিন্তু সাধারণ মানুষের জন্য উপকারে এসেছে, কারণ একজন মানুষ সেই সময় মারা যাওয়ার পরে $4,000 থেকে $5,000 খরচ লাগতো একটা ডেড বডি দেশে নিতে। এবং সময়ের বিবর্তনে এদেশে অনেক আলিম উলামারা বলেছেন যে মানুষ মারা যাওয়ার পরে যত সকাল সম্ভব তারে দাফন করা যায় ততই এর চেয়ে উত্তম আর কিছু হইতে পারে না। সেই দিক দিয়ে সময়ের বিবর্তনে আজকে অনেক লাশই আমরা এখানে দাফন করি এবং করতে সক্ষম হই, যেটা হয় সামাজিক সংগঠনের মাধ্যমে। এবং আপনারা আজকের এই টাউন হল মিটিংয়ের মাধ্যমে আমরা বিশেষ করে আমার জালালাবাদ এর মানুষ দুনিয়ার যে প্রান্তেই থাকুন আপনাদের সবার কাছে একটি কথা আমি বলতে পারি যে এই প্রবাসে আমরা যারা বিশেষ করে জালালাবাদ সংগঠন নিয়ে যারা এই নিউ ইয়র্কে আমেরিকা ইনক নিয়ে যে সংগঠনটি আছে এটা এবং সুন্দর সুশৃঙ্খলভাবে দিনের পর দিন তার কর্মতৎপরতা খুব সুন্দরভাবে চলছে। এবং আপনারা দোয়া করবেন এই সংগঠনটা আগামী দিনে আরও সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলবে। এর মাঝে আর একটি কথা না বললেই হয় না, আমি যদিও এটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে এই প্রবাসে আছি, কিন্তু আমি আজ থেকে 5 মাস আগে যখন আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনে নির্বাচন করি তখন কিন্তু কোনো দলই, কোনো বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন আর আওয়ামী লীগ বলেন, কেউ এই কথাটি কিন্তু গ্রহণ করে বলে নাই যে উনি একটি রাজনৈতিক দলের কর্মী, উনার এটা সামাজিক সংগঠনে আমরা ভোট দিয়া নির্বাচিত করব। কিন্তু এই জিনিসটা আসে নাই একমাত্র যে এই সংগঠনটা সামাজিকতার দিক দিয়া অনেক উপরে, এবং এখানে গেলে কোনো মানুষই তার রাজনৈতিক পরিচয় দিয়া সামাজিক সংগঠনের নেতৃত্ব দেয় না। তো আমি আশা করব আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা অতীতে থাকবে এই প্রবাসে সাধারণ মানুষের দোরগোড়ায় যাওয়ার। আমি মনে করি সামাজিক সংগঠনগুলাও রাজনৈতিক সংগঠনগুলো করতেছে, এটা আমি করি নাই, কিন্তু আমি মনে করি এই প্রবাসে সামাজিক সংগঠনগুলাই বেশিরভাগ সামাজিকতার দিক দিয়া অগ্রসর হচ্ছে এবং হবে, সেই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সেটি হলো আমাদের নেক্সট জেনারেশন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাংলা স্কুল আমরা এখনো পর্যন্ত নিয়োগ করতে পারিনি। আমরা সবাই বাংলা রাজনীতি চর্চা করি, সামাজিক চর্চা করি, সব কিছু করি, কিন্তু বাংলা স্কুল একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সংগঠন কোনো পদক্ষেপ নিচ্ছে বা নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা সেটা যদি আপনি একটু। ধন্যবাদ। এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও আমরা এখানে একটা বাংলা স্কুল করার জন্য আমাদের এটা নির্বাচনী ইশতেহারও ছিল। আমরা যেহেতু 4 মাস হয় আমরা ক্ষমতা নিচ্ছি, ক্রমান্বয়ে ইনশাল্লাহ এটা এখানে একটা বাংলা স্কুল করার ব্যাপারে আমরা আলোচনা করছি, আমাদের মিটিংয়েও আমরা আলোচনা করছি। ইনশাল্লাহ সময়ে এইটার কথা বলবে এবং সাথে সাথে এই প্রবাসে নতুন অবস্থায় যারা আসে, যাদের কাজকর্মর ব্যাপারে একটা জব ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা অতি সত্বর এইটার ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। ইনশাল্লাহ আপনারা অতি সত্বর আপনাদের মাধ্যমে সবাইদেরকে আমরা জানাইতে সক্ষম হব। ধন্যবাদ। স্মৃতি ভিডিও প্রোডাক্টস আপনার প্রিয় মুহূর্তগুলোকে আরো সজীব, আরো প্রাণবন্ত, আরো স্মৃতিময় করে তোলার জন্য আমাদের দক্ষ অভিজ্ঞ ফটোগ্রাফার ও ভিডিও ফটোগ্রাফারের সহযোগিতায় বিয়ে, জন্মদিন, যে কোনো ধরনের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানাদি সহ
মডেলিং ও বিজ্ঞাপন নির্মাণের জন্য আমাদের সেবা গ্রহণ করুন। বিস্তারিত মোহাম্মদ আমজাদ হোসেন, টেলিফোন 3475420640। আমি সম্পাদক আবু তাহেরের কাছে আমার প্রশ্ন থাকবে, বাংলা স্কুলের প্রয়োজনীয়তা কি আপনি কিভাবে দেখছেন, যদি অল্প কথা একটু। আসলে প্রবাসে আমাদের একটা আছে যে মানে এই দেশে তো আপনার ধরেন সব জাতির লোকরাই আছে এবং কেউই তার কালচারকে মানে ছেড়ে দেয় না, সবাই যার যার কালচারকে ধরে রাখে। তো আমার মনে হয় যে বাংলা স্কুলটা অত্যন্ত প্রয়োজন, যেহেতু আমাদের দেশ এবং আমাদের প্রজন্মের সাথে যদি আমাদের যোগসূত্র রাখতে হয় তাহলে ল্যাঙ্গুয়েজ। আমরা দেখেছি বাংলা স্কুলের উদ্যোগ অনেকে নিয়েছে, কিন্তু নেওয়ার পরে শুধুমাত্র এটাকে কোনো সাংস্কৃতিক কোনো গান এবং অন্যদিকে নৃত্যর দিকে বা গানের দিকে বেশি বাংলা ভাষা শেখা হয় না। এবং এই প্রবাসে আমরা জেনেছি যে কাউকে 21-এর পদকও দেওয়া হয়েছে, কিন্তু যাকে দেওয়া হয়েছে তাকে বাংলা ভাষায় তেমন কোনো কাজ করতে কোনো প্রশিক্ষণ আমরা দেখিনি। সেটাকে আপনি কিভাবে দেখেন? না, প্রথম হলো যে ল্যাঙ্গুয়েজ জানার যে ব্যাপারটা, জানার তো কোনো শেষ নাই। এবং এখন তো বাংলাদেশ, আমেরিকার, বিশেষ করে নিউ ইয়র্কের বিভিন্ন স্কুলে বাইলিঙ্গুয়াল প্রোগ্রাম আছে। সিটি কলেজে তারা একটা প্রোগ্রামই চালু করেছে যে যদি বাংলাকে বাইলিঙ্গুয়াল হিসেবে তারা মানে ওইখানে এস্টাবলিশ করেছে যে যদি আপনি অন্য কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলায় যদি আপনি শিখেন তাহলে আপনি আপনার ক্রেডিট পাবেন। এটা তো সিটি কলেজে স্টার্ট করেছে, আমরা এটার উপর বাংলা পত্রিকা থেকে রিপোর্ট করেছি। আপনি যেটা বলেছেন যে ওই বিভিন্ন পদকের ব্যাপার, যেটা এটা তো ধরেন এটা মানে কন্ট্রিবিউশন, এবং বাংলাদেশে অনেক কিছু যখন যে গভর্নমেন্ট পাওয়ারে আসে সেই গভর্নমেন্ট তার রাজনৈতিক একটা বিবেচনার মধ্যে থাকে এবং এই বিবেচনায় এইসব সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে আমরা আমার মনে হয় আলোচনা করে এটা আমাদের আমরা এখানে 21-এর প্রোগ্রাম যেভাবে অত্যন্ত জুড়ে সুরে বিভিন্ন ভাবে করি, অনেক গুরুত্ব দিয়ে করি, কিন্তু বাংলা ভাষাকে আমাদের নেক্সট জেনারেশন শেখানোর জন্য আমরা তেমন কোনো পদক্ষেপ নিচ্ছি না। সেটাকে এটা আসলে দুই জিনিস, একটা হচ্ছে আবেগ আর একটা হচ্ছে বাস্তবতা। দুইটা জিনিস আমরা চিন্তা করতে হবে। একটা হচ্ছে বাংলা ভাষা আমরা শেখাবো, এটা আমাদের আবেগের বিষয়। আর বাস্তবতা যেটা হচ্ছে যে আমরা যেখানে যারা বসে আছি আমরা সবাই কর্মজীবী মানুষ। এখন আমাদের অনেকেরই বাড়িতে একজন টিচার রেখে আমার বাচ্চাকে আমি বাংলা শেখাবো, কারণ নিজের পক্ষে আমি সকালে কাজে যাই অথবা রাতের শিফটে কাজে, যে কোনো এক শিফটে আমি কাজ করি। এবং অনেক সময় অনেকেই হয়তো আছেন যার তার ছেলে মেয়ের সাথে দেখাই হয়তো মানে রাতে সকালেই একবার হয়তো আওয়াজ শুনে স্কুলে যাচ্ছি গুড বাই, আর না হয় বিকালে হয়তো 5 মিনিটের জন্য দেখা হয়, কাজের যে মানে যেটা আমাদের। তো এইখানে আপনার যে তাকে যে আমি বসে বাংলা শেখাবো, আমার এই সুযোগ নেই, সময় নেই। আমি যে একজন টিচার রেখে তাকে বাংলা শেখাবো, এটা মানে এফোর্ড করার মতো ক্যাপাসিটি অনেকেরই নাই। আবার যদি এফোর্ড করার ক্যাপাসিটি থাকে হয়তো টিচার একজন নিয়ে আসছে কুইন্সে, আমার বাসা হলো আপনার বর্গের ব্রংসে, ওইখানে টিচার। এই দায়িত্ব কোনো সামাজিক সংগঠন নিতে পারে, যেমন জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সোসাইটি। সামাজিক সংগঠন দীর্ঘদিন থেকে, শুনেন বাস্তবতা বললাম তো, বা সামাজিক সংগঠন আমি দেখতেছি 1992 থেকে বাংলাদেশ সোসাইটি অনেকবার চেষ্টা করেছে, কিন্তু এটা তাদের আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না। কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট আছে এর সাথে ইনভলভ, এটা দিয়ে এটারে যেটা আপনি যদি বলেন যে এটা গন্তব্যে নিয়ে যাওয়া, এটা সম্ভব হয়নি। জালালাবাদ অ্যাসোসিয়েশন যেটা বলছে ওনারাও হয়তো করবেন, কিন্তু যখন চালু করলে এটার সমস্যা এবং এটা কিভাবে সমাধান করা যেটা ওনারাই ফেস করবেন, এবং তখন ওনারা যদি এটা ফেস করতে পারেন, সমাধান করতে পারেন, দেন ওনাদের ডেস্টিনেশনে যেতে পারেন। প্রবাসে বাংলা স্কুলের প্রতিষ্ঠা এবং এই সম্পর্কে কোনো প্রশ্ন যদি আপনাদের দর্শক শ্রোতাদের মধ্যে থাকে। আপনি একবার প্রশ্ন করেছেন, বা শহীদ ভাইকে বলবো আপনি আপনার কি করছেন প্রবাসে, এটা যদি একটু তুলে ধরেন, এবং সাথে সাথে যদি কোনো প্রশ্ন থাকে আপনার। ধন্যবাদ জনাব উপস্থাপক, আমাদের অত্যন্ত প্রিয় কায়ুম ভাই। ওনার ব্যাপারে একটু না বললে আমার অন্যায় হবে। সেটা হলো আমি স্কুলের সাথে জড়িত। এটার নাম হলো আমাদের স্কুলটা সোয়া সিকিউরিটি ট্রেনিং সেন্টার, এবং এর নাম দিয়ে আপনারা বুঝতেছেন যে এটা সিকিউরিটি লাইনের কাজ করে। তো এর একটু ইতিহাস আমাকে বলতে হচ্ছে যে আমরা 2005 সালে কিছু সংখ্যক ম্যাচিউরড পিপল, এদেশে বুড়ো বলে না, ম্যাচিউরড পিপল, আমরা যারা সিকিউরিটি জব করতাম, এখানে আপনি জানেন মোটামুটি মিডল যারা এইজেড লোক, যারা এই চাকরিটাই একমাত্র তাদের জন্য একটু কমফোর্টেবল সব দিকে। সেই জন্য আমরা এখানে যারা আছি
সিকিউরিটি আরও কিছু লোক ছিল আমাদের, সবাই মোটামুটি বয়স্ক মানুষ। তো আমরা দেখলাম যে আমাদের এই সিকিউরিটি জব করতে যেয়ে বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন রকম পরিস্থিতির সৃষ্টি হয়। এগুলির জন্য কোনো রকম সহায়তা করার মতো কোনো অর্গানাইজেশন নাই। তখন আমরা করা চাইছি না, এবং সেটি সৃষ্টি হয়েছিল 2005 সালে। এটা হলো সিকিউরিটি অফিসার্স অ্যাসোসিয়েশন USA ইঙ্ক, এবং সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে। তখন আমাদের এমন অবস্থা ছিল যে আমরা কারো বাসায় অফিস করেছি, কোনো CPR অফিসে অফিস করেছি, এইভাবে আমরা চালাইছি। তারপরে হয়তো অল্প সামান্য কিছু টাকা দিয়ে ছোট্ট একটা ঘরে কোনো রকমে চালাইছি। শেষ পর্যন্ত আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের কিছু ফান্ড রেজ না করলে হবে না। যদিও ইতিমধ্যে আমরা অনেক যারা বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন, নতুন নতুন লোক, তারা কিছুই জানতেন না, তাদেরকে কিছুটা হেল্প করার চেষ্টা আমরা করেছি। এবং সেই হিসাবে কায়ুম ভাই একটু আগে বলেছেন যে আমাদের প্রায় 2 শতাধিক বা এর উপরে মেম্বার এখন হয়েছে, এবং এর ভিতরে হয়তো 1-150 লোকেরই চাকরি হয়ে গেছে। হয়তো আমাদের পরিপূর্ণ সহায়তা তারা পায়নি, কিন্তু আংশিক সহায়তার জন্য তাদের চাকরি হয়েছে। এবং এই জব, এটা হয়তো আমরা মোটামুটি অহংকার করতে পারি যে আমরা এই অ্যাসোসিয়েশনটা না থাকলে হয়তো এই সহায়তাটা তারা পেত না। তো এইটার ফান্ডের সমস্যা আছে আমাদের। আপনি জানেন যে এখানে যারা এই অড জবগুলি করে তারা কত বেতন পায় বা কী অবস্থা, ঘর চালিয়ে তারপরে আর কিছু করার উপায় নেই। সেই জন্য আমরা দেখলাম যে কিছু ফান্ড সৃষ্টি না করলে চলবে না। সেই জন্য গত বছর 2013 সালের ফেব্রুয়ারি মাসে আমরা এখানে সোয়া সিকিউরিটি ট্রেনিং সেন্টার হিসেবে এই স্কুলটা, সেই রমেশ, আপনারা লোকজনকে সিকিউরিটি ট্রেনিং দিচ্ছেন, জব দিচ্ছেন, সেটা ভালো কথা। আমাদের প্রশ্ন ছিল অর্গানাইজেশন পরিস্থিতি দিয়েছেন, এবার আপনার নেক্সট জেনারেশনের জন্য এখানে প্রবাসী একটা বাংলা স্কুলকে আপনি কিভাবে দেখছেন? এটা বাংলা স্কুল প্রতিষ্ঠা। ধন্যবাদ। বাংলা, আপনি এটা জানেন যে আমরা এখানে যারা চলে এসেছি বাংলাদেশ থেকে, যারা ইমিগ্রেশন করে যেভাবেই আমরা চলে এসেছি, কিন্তু আমাদের মনটা পড়ে আছে বাংলাদেশে সত্যিকারে। হয়তো কেউ সিটিজেন, কেউ এটা কেউ সেটা, কিন্তু অন্তরটা বাংলাদেশে। যেহেতু জন্মভূমি মানে মাকে বলতে কেউ পারে না, তো সেই জন্য বাংলার প্রতি দরদ সবারই আছে। এবং এই ব্যাপারে যদি কোনো অর্গানাইজেশন এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি আশা করব যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি সাহেবের যে বক্তব্য আমি শুনলাম, যে ওনারা যে সমস্ত কাজ করেছেন, ভবিষ্যতে যে এই প্রোগ্রামটা তারা নিয়েছেন বাংলার ব্যাপারে, আমি আশা করি ওনারা হয়তো সাকসেসফুল হবেন। তার কাছে আপনার কোনো প্রশ্ন আছে নাকি? দোয়া করি করবেন। কিন্তু আমার একটা প্রশ্ন এখনো আছে, সেটা হলো একটু আমার কাছে কেমন যেন লাগে। ওনারা অ্যাসোসিয়েশনের কী প্রয়োজন পড়েছিল আমি জানি না। এটা কি কোনো রকমের ডিভিশন নাকি কে দেয়? বাংলাদেশ সোসাইটির কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ সোসাইটির কর্মকাণ্ড ঠিক একই অবস্থা। কারণ আমরা এখানে যতটুকু দেখেছি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে একটা বাংলাদেশ সোসাইটি। সেই সোসাইটি যদি মনে করেন যে তাদের কার্যক্রম দিয়ে সেটা প্রমাণ দিতে না পারে, তাইলে আমাদের কাছে দুঃখ লাগে। আমরা হয়তো কিছু করতে পারবো না, কিন্তু দুঃখ লাগে আমার। আমরা পরস্পর শুনেছি আপনারা যখন সিকিউরিটি অফিস ওপেনিং করেন তখন আপনার একটা প্রোগ্রাম ছিল কনসাল জেনারেলের কাছে, যে এখানে বাংলাদেশ কনসুলেট সেবা দেওয়ার জন্য। আপনি অত্যন্ত ভালো একটা প্রশ্ন করেছেন। সেটা হলো যে আমরা আমাদের যখন এই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের স্কুল ওপেনিং হয়, সেরিমনিয়াল ওপেনিং, তখন আমাদের কনসুলেট থেকে আমাদের মাননীয় কনসুলার সাহেব এসেছিলেন। উনি যখন এখানে আসছিলেন, ওনার সাথে আমরা ওনার অফিসেও আলাপ করেছি, আমি এবং আমাদের সম্পাদক সাহেব দুইজনেই ওনার সাথে আলাপ করেছি। এবং তখন আমরা চিন্তা করেছিলাম যে আমাদের এখানে স্পেস আছে, আমাদের এই জায়গাটা খুবই সুন্দর, সবাই পছন্দ করেছে। তো ওনাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে কনসুলার সেবার ব্যাপারটা, যেহেতু আপনার এখানে অনেকেই যেতে পারেন না, অনেকেই হয়তো কস্ট অফ যে ট্রান্সপোর্টেশন এগুলির জন্য অথবা অন্যান্য বিভিন্ন কারণে অনেকেই ম্যানহাটনে যেতে পারেন না। তারা যদি জ্যাকসনার যেহেতু
এটা একটা সেন্ট্রাল প্লেস, এখানে সবাই আসে, অন্তত বাঙালি কমিউনিটির সব লোকে এখানে আসা যাওয়া করে। তা আপনি যদি কনসুলার সেবার ব্যাপারটা আমাদের এই অফিসে আমরা এটা বিনা পয়সায় কোনো রকম কিছু লাগবে না, আমাদের লজিস্টিক সাপোর্টও আছে, আমাদের ফার্নিচার আছে, আমাদের কম্পিউটার আছে, আমাদের এভরিথিং আছে। আর যদি আপনি একটু সহায়তা করেন তাহলে হয়তো আমাদের পক্ষে অনেক কিছুটা সার্ভিস দেওয়া সম্ভব, আর এখানকার লোকেরা সার্ভিসটা পেতেও পারে। তো উনি মোটামুটি একটু অন প্রিন্সিপাল উনি বলছিলেন যে এটা আমি আলাপ করব আমাদের বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তারপর আমরা। কিন্তু হঠাৎ করে আমরা শুনলাম একদিন যে বাংলাদেশ সোসাইটি এটা তাদের ওখানে এই কাজটা করতে আরম্ভ করেছে, এবং এতে আমাদের যারা সোসাইটি এইটা কি আইডিয়া থ্যাফট বলে মনে করেন আপনি? সদস্য যারা আছিলেন ওনারা অত্যন্ত এই ব্যাপারে মনক্ষুণ্ণ হয়েছেন এবং আমাদেরকে প্রশ্নের পর প্রশ্ন করেছেন, কিন্তু আমরা এটা উত্তর দিতে পারিনি সত্যি করে। আর এই ব্যাপারটা নিজেরাও বুঝেন যে আমাদের একটা মোটামুটি একটা প্রপোজাল আশা ভরসা সেটা নষ্ট হয়ে গেছে। তো এর এগেইনস্টে আমরা কি বলবো আমি জানি। থ্যাংক ইউ জনাব শহীদ আহমেদ। থ্যাংক ইউ। আপনার সিকিউরিটি স্কুলের দীর্ঘ পদক্ষেপের জন্য। এবং এই পর্যায়ে যদি আমাদের এই দর্শক শ্রোতার আর কোনো প্রশ্ন থাকে, আমরা এখানে আলোচনা করেছি প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক প্রয়োজনীয়তা আছে কিনা, এবং এখানে আমরা একটা বাংলা স্কুল প্রতিষ্ঠা করতে পারি কিনা, এবং করলে কে করতে পারে, এই সমস্ত আমরা আলোচনা করি। এই পর্যায়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি না থাকে তাহলে আমরা নেক্সট আমাদের এজেন্ডা সেটা চলে যাব উপজেলা নির্বাচন। উপজেলা পদ্ধতি আমরা সবাই জানি। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতা জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ সেটা উপজেলা শুরু করেছিলেন, এবং সেই উপজেলাতে তার দলের তেমন কিছু আমরা দেখি নেই। কিন্তু এই টোটাল উপজেলা নির্বাচনকে যে দুইটা নির্বাচন আমাদের হয়ে গেছে উপজেলা, এবং আগামী একটা নির্বাচন আসছে, এই উপজেলা নির্বাচনকে আপনাদের এই প্রশ্ন সম্পর্কে আমরা টক শোতে আলোচনা করেছি। আপনারা এটাকে কি জাতীয় পার্টির এই প্রচুরভাবে উপজেলাতে সিট না পাওয়ার কারণকে আপনি কিভাবে দেখছেন, যদি একটু অল্প কথা আপনি বলেন। ধন্যবাদ কাইম ভাইকে, উপস্থিত সবাইকে সালাম, প্রীতি, শুভেচ্ছা। আমার কাছে এমন একটা প্রশ্ন আপনি করেছেন যে প্রশ্নটা উত্তর দিতে আমাকে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন এরশাদ সাহেব যখন উনি সাময়িক আইন থেকে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রপতি হলেন, তখন উনি গ্রামগঞ্জের কথা চিন্তা করতেন, উনি গ্রাম বাংলার উন্নয়নের কথা চিন্তা করতেন, উনি গ্রামের গরিব মানুষের কথা চিন্তা করতেন। তাই চিন্তা করে উনি উপজেলাকে করেছিলেন একটি উপশহর, অর্থাৎ আপনার বাড়ির পাশে আপনি সকালে পান্তা ভাত খেয়ে, এক কাপ চা খেয়ে, দুই মুঠ মুড়ি খেয়ে, পায়ে হেঁটে আপনার নিকটবর্তী উপজেলা পরিষদে গিয়ে আপনার বিচারের কাজ পরিচালনা করতে পারতেন। এবং উপজেলাতে উনি এও করেছিলেন যে আপনারা উপজেলা থেকে সরাসরি ঢাকায় হাইকোর্টে না এসে প্রতিটি বিভাগে উনি হাইকোর্টের শাখাও স্থাপন করেছিলেন জনগণের জনগণের সুবিধার জন্য। উনি বলেছেন ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, গ্রাম যদি না বাঁচে তাহলে ঢাকা শহর আর থাকবে না। সেই চিন্তায় করে উনি এই উপজেলাকে সুন্দর একটি মডেল টাউন হিসাবে উপজেলা করেছিলেন। বড় দুঃখের বিষয়, 1990 সালে যখন ওনার বিরুদ্ধে আজকের এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ যারা আন্দোলন করেছিলেন, আন্দোলন করার পরেই 1990 সালে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তারপর থেকে ক্ষমতায় আসলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উনি আসার সাথে সাথেই প্রথম ভাঙা শুরু করলেন এরশাদ সাহেবের নাম কোথায় এলাকানো আছে সেগুলি ভেঙে ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেললেন। তারপর চট্টগ্রামে যেগুলি ছিল এগুলি ভেঙে ভেঙে ঠেলাগাড়ি নিয়ে গেছে, ট্রাকও নেয় নাই, ঠেলাগাড়ি করে কর্ণফুলী নদীতে ফেললেন। এরশাদের নাম কোথায় লেখা আছে। তারপর ধরলেন উপজেলাকে তো ভেঙে চৌরা তো হাঁসও ভেঙে ফেললেন।
তখন কিন্তু উপজেলায় যারা কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছিল তারা প্রতিবাদ করেছিল যে এটা আমাদের পেটে লাথি মারা হচ্ছে, কিন্তু সে সময় উনি কর্ণপাত করেননি, এই উপজেলা ভেঙে ফেললেন। পরবর্তীতে যখন আওয়ামী লীগের সরকার আসলো, এই আওয়ামী লীগ সরকারকে উনি যখন 96 সালে আসলো, তখনই কিন্তু আমার নেতার আশীর্বাদ নিয়ে ওনারা ক্ষমতায় আসছিলেন আওয়ামী লীগ সরকার। আসার পরে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করতে শুরু করলেন ওই আমার বড় ভাই এরশাদ সাহেবের কথা, বলে উনি তো আসলে কাজগুলি ভালো করেছিলেন, যেগুলি করেছিলেন, তাই উনি উপজেলা রেখেছেন, কিন্তু উপজেলাকে বিকেন্দ্রকরণ করে উনি উপজেলাকে রেখেছেন। উপজেলার বর্তমান উপজেলার কোনো মূল্য নাই, একজন উপজেলা চেয়ারম্যান কোনো মূল্য নাই। উপজেলা চেয়ারম্যানের যে দায়িত্বগুলি দেওয়া হয়েছিল, এরশাদ সাহেব উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব দিয়েছিলেন আঞ্চলিক যেগুলি চেয়ারম্যান আছেন, আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওদেরকে নিয়ে একটা সমিতির মতো করছিলেন, ওই সমিতির চেয়ারম্যান করছিলেন উপজেলা চেয়ারম্যানকে। অর্থাৎ ওরা যে ক্ষতিগ্রস্ত রাস্তা, কালভার্ট যেগুলি তারা রিপোর্ট পেশ করত, উপজেলার চেয়ারম্যান এগুলি কার্যক্রম করে তারা পরিচালনা করত। উপজেলা নির্বাহী অফিসার যিনি ছিলেন উনি সেটা প্রশাসনিক দায়িত্বগুলি পালন করতেন, কিন্তু এখন সব ভিন্ন হয়ে গেছে। এমপি সাহেবদের ছিল শুধু, এমপি সাহেবদের ছিল অন্য দায়িত্ব, কিন্তু সব কিছু এখন এমপি সাহেবের হাতে চলে গেছে। উপজেলা সাহেব এখানে কোনো কিছু নেই। এখন শুনতেছি আবার উপজেলা পরিষদকে নাকি করবে। যাই হোক, তা এখন কথা হলো যে এই উপজেলা সুন্দরভাবে হচ্ছে, নির্বাচন হচ্ছে এবার নির্বাচন মধ্যে জাতীয় পার্টি আসলে সিট এরকম দেয়নি মানে আমাদের পার্টির ভিতরে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা নিয়ে এখন আলোচনা চলছে। গতকালকেও বৃহত্তম একটা মিটিং হয়েছে, আজকেও চলতেছে মিটিং, যাতে উপজেলা চেয়ারম্যান দেয়। বিরোধী দল হিসাবে সমস্যা হিসেবে রাখবেন না, আমাদের বিরোধী দল হিসাবে না, আমাদের কিছু এমপি যারা নমিনেশন দিয়েছিলেন এরশাদ সাহেব তাদেরকে উড্ডু করতে বলেছিলেন, তো ওরা এরশাদ সাহেবকে চেয়ারম্যানকে শ্রদ্ধা করে ওরা উড্ডু করছিল, তো তারা এখন খুব মনক্ষুণ্ণ, তাদেরকে ঠিক করতে একটু সময় লাগতেছে। এই জন্য উপজেলা চেয়ারম্যানদেরকে নিয়ে এরশাদ সাহেব হাত দেয়নি, হাত দিলে মাত্র ওখানে আবার গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। উনি বলছেন যে তোমরা যদি নিজেরা দাঁড়াও তো তোমাদের ইচ্ছে তোমরা দাঁড়াও, আমি পার্টি থেকে আর কোনো তোমাদেরকে হেল্প করতে পারবো না। স্মৃতি ভিডিও প্রোডাক্টস আপনার প্রিয় মুহূর্তগুলোকে আরো সজীব, আরো প্রাণবন্ত, আরো স্মৃতিময় করে তোলার জন্য আমাদের দক্ষ অভিজ্ঞ ফটোগ্রাফার ও ভিডিও ফটোগ্রাফারের সহযোগিতায় বিয়ে, জন্মদিন, যে কোনো ধরনের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানাদি সহ মডেলিং ও বিজ্ঞাপন নির্মাণের জন্য আমাদের সেবা গ্রহণ করুন। বিস্তারিত মোহাম্মদ আমজাদ হোসেন, টেলিফোন 3475420640। চেয়ারম্যান এখানে এসেছেন জনাব কামরুজ্জামান চৌধুরী সাহেব, আপনি বাংলাদেশের উপজেলা সিস্টেমকে কিভাবে দেখছেন, এবং আপনার যদি প্রশ্ন আকারে কোনো আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে থাকে তাহলে আপনি একটু অল্প কথায় আপনার প্রশ্ন রাখতে। আসসালামু আলাইকুম।
উপজেলা নির্বাচন যেটা হচ্ছে এটা দেশের জন্য খুব মঙ্গলজনক, তবে উপজেলার চেয়ারম্যানদের যে ক্ষমতা যেটা এটা অত্যন্ত সীমিত। যে ক্ষমতা তাদের আছে এই ক্ষমতা প্রয়োগ তারা ভালোভাবে করতে পারে না। তারপরে এমপিরা রয়েছেন, এমপি ইনার সুপারভিশন সব কিছু করেন। তো আমি এই প্রশ্ন রাখতে চাই আর কি, যে যদি উপজেলা নির্বাচন যেটা হয়েছে ভালোই হইতেছে, উপজেলা নির্বাচনের চেয়ারম্যানের ক্ষমতা যেন পুরোপুরি ক্ষমতা হয় এবং এটা মিনি পার্লামেন্ট হিসাবে ব্যবহৃত হয়। উপজেলা চেয়ারম্যান যেন উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত, নিজে নিজে প্রোগ্রাম করে প্ল্যান করে করতে পারে। এই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো মূল্যবান প্রশ্ন, যেটা বাংলাদেশে এই মুহূর্তে সবাই এটি নিয়ে আলোচনা হচ্ছে যে উপজেলা চেয়ারম্যানদের কর্মক্ষমতা কিভাবে, স্থানীয় সরকার কিভাবে শক্তিশালী করা যায়। এটা আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনের বেশ কিছুদিন পূর্বেই বলেছিলেন যে আগামীতে বর্তমান স্থানীয় সরকার উপজেলার সিস্টেমটা আরও শক্তিশালী করা হবে এবং উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা আরও বৃদ্ধি করা হবে। সেটাই সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং স্থানীয় সরকার যতক্ষণ না শক্তিশালী হবে ততক্ষণ পর্যন্ত সেই দেশের কখনো কোনো উন্নতিও অসম্ভব নয়। একই কথাই এইভাবে বলা যাবে, যেমন বাংলাদেশের যদি রাজনৈতিক স্থিতিশীলতা না আসে তাহলে অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই পূর্বশর্তি হলো আমাদের রাজনৈতিক ঐক্য, যেটার জন্য আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে যেভাবে এগিয়ে যাচ্ছে, দেশের যে অবস্থা ছিল কিছুদিন আগে আপনারা জানেন যে একটা অরাজকতা পরিস্থিতি ছিল, নির্বাচনকে সামনে রেখে আপনারা পুলিশ বা মানুষকে মেরে ফেলা বা এই অবস্থা। তারপরেও কিন্তু আমরা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে এটা নির্বাচন হয়েছে। নির্বাচন পরবর্তী পর্যায়ে আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের চাইতে আরো ভালো অবস্থায় বিরাজ করছে। আমরা আশা করি প্রবাস থেকে, বিশেষ করে নিউ ইয়র্ক থেকে, এখানকার পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা যেটা বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউ ইয়র্ক, এখান থেকে আমরা বাংলাদেশের মানুষের কাছে আকুল আবেদন জানাবো, আসুন আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ যেভাবে তথ্য প্রযুক্তি বা অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সফলতা অর্জন করছে, আমাদের তরুণ প্রজন্ম যেভাবে আজকে এগিয়ে যাচ্ছে, যদি আমরা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আনতে পারি তাহলে বাংলাদেশ একদিন খুব কাছাকাছি সময়ের মধ্যে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যায়ের দেশে রূপান্তরিত হবে। আমি তাহের ভাই যে বক্তব্য বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং বিএনপি, আমি আমার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র কমিটি গঠন করে দিয়েছেন, 3টি কমিটি একই সাথে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক স্টেট এবং সিটি কমিটি, তারপরে কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাচ্ছিল। আমাদের শতকরা 95% নেতৃবৃন্দের মধ্যে ঐক্য, অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রচার এবং প্রসার ঘটানোর জন্য নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে আমরা কাজ করে যাচ্ছি। শতকরা 5% লোক হয়তো আমাদের দলের মধ্যে যারা পদবি বিক্রি করে ঢাকায় বসে, যারা এখানে গুরুত্বপূর্ণ পদ নিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের, কিন্তু তারা পদবি বিক্রি করে যারা দীর্ঘদিন নিউ ইয়র্কে না থেকে, যুক্তরাষ্ট্র না থেকে তারা দেশে অবস্থান করছেন। এটা আমাদের নেত্রীর এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের তা জানেন এবং এর ব্যাপারে আগামীতে আপনার যখন সম্মেলন হবে, আপনার সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকে আমি প্রবাসী থেকে বলতে চাই, তার উপযুক্ত একটা ব্যবস্থা নেবেন, যাতে যারা যেই ব্যক্তি যাকে দায়িত্ব দেওয়া হবে সে ব্যক্তি অবশ্যই তাকে সেই জায়গায় থেকে কাজ করতে হবে। এখানে দায়িত্ব নেবেন আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের, আপনাকে অবশ্যই যুক্তরাষ্ট্রে থাকতে হবে। আপনি কখনো ঢাকায় গিয়ে কোনো সচিবালয় বা ব্যবসা বা অন্যান্য যেটা সংগঠন পরিপন্থী, দলের পরিপন্থী কাজ, যেটা দলের ভাবমূর্তি নষ্ট করে, যেটা ঐতিহ্যবাহী একটি দল বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তিকে নষ্ট করে, সেই কাজ এখানকার যারা শতকরা 90 বা 95 বা কর্মী যারা আছে যুক্তরাষ্ট্র, যারা নিজের টাকা পয়সা দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে কাজ করে যাচ্ছে। আমি আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে একজন কর্মী হিসেবে বলতে চাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং এখানে প্রবাসী মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য আমরা তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং আমরা সফল হব এবং বাংলাদেশ একদিন মধ্যায় দেশে রূপান্তরিত হবে আমি আশা করছি। ধন্যবাদ। সময় খুবই কম। না, উপজেলা বিষয়ে কথাটা যখন আসছে এটা খুব গুরুত্ব হচ্ছে।
আর বিশেষ করে আমি জাতীয় পার্টি যেহেতু করি, জাতীয় পার্টি এখন আমরা বিরোধী দল, আমরা সরকারের বিরুদ্ধে গলা চেপে কথা বলতে পারবো, সেজন্য বলতে পারবো। এখন স্থানীয় সরকার মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছেন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে এই স্থানীয় সরকার নির্বাচন উপজেলাকে দলীয়করণ করা হয়। আবার চলে যাচ্ছে সেই বড় ভাই এরশাদ সাহেবের থিওরিতে। এরশাদ সাহেব কিন্তু এটা করেছিলেন যে নির্বাচন যারা হবে তারা পার্টির ব্যানার নিয়ে নির্বাচিত করবে, কিন্তু ওনারা এটা বন্ধ করলেন, বেগম খালেদা জিয়া বন্ধ করলেন, আমার প্রধানমন্ত্রী বন্ধ করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমাদের এই টাউন হল মিটিংটি আপনারা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাই, যাতে করে ভবিষ্যতে এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে আমরা সাজিয়ে আপনাদের জন্য প্রচার করতে পারি। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো টেলিফোন নম্বর 718-496-9377। ধন্যবাদ।